শেখ হাসিনা দণ্ডনীয় অপরাধের খতিয়ান ১। ঢাকায় ডোনাল্ড লু ও পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের বিদায়ী বৈঠক, নড়েচড়ে বসছে আমেরিকা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। আমরা আন্তর্জাতিক আদালতের সার্বিয়ার খুনি লাদিস এবং কারাঞ্চিকের বিচার এবং সাজার কথা জানি। বসনিয়ায় মুসলমানদের ওপর গণহত্যা চালানোর মানবতা বিরোধী অপরাধে তাদের বিচার হয়েছিল। চরম মুসলিম বিদ্বেষী নৃশংস দুই অপরাধের যাবজ্জীবন সাজা হয়েছে। ওই আদালতে রোহিঙ্গা মুসলমানদের ওপর গণহত্যার জন্য এখন মিয়ানমারের সামরিক জনতার বিচার চলছে। বাংলাদেশের নিপীড়িত জনগণ আশা করে যে বর্তমান বিশ্বের একমাত্র নারী ফ্যাসিস্ট শেখ হাসিনা ও একইভাবে স্বদেশী কিংবা আন্তর্জাতিক আদালতের বিচার একদিন হবে। তবে সেই বিচারের আগে শেখ হাসিনার কৃত অপরাধের ডকুমেন্ট এখনই তৈরি করে রাখা প্রয়োজন। নইলে হাসিনার ফ্যাসিস্ট শাসনের অবধারিত পতনের পর এইসব অপরাধের কথা স্মৃতিভুষ্ট বাঙালি মুসলমান খুব তাড়াতাড়ি ভুলে যাবে। দেখতেই তো পারছেন, এক ভয়ানক স্বৈরাচারী এবং দুর্নীতিপরায়ণ শাসক শেখ মুজিবকে 14 বছর ধরে এই আজব মুসলমান জাতি একেবারে পৌত্তলিক কায়দায় মূর্তি বানিয়ে কিভাবে পুজো করে ফেলেছে। অথচ 1975 সালে জনবিচ্ছিন্ন শেখ মুজিব সামরিক অভ্যুত্থানে মুক্তিযোদ্ধাদের হাতে নিহত হওয়ার পর ঢাকায় দোকানের সমস্ত মিষ্টি শেষ হয়ে গিয়েছিল। খোদ গোপালগঞ্জে তাকে জানাজা পড়ানোর জন্য লোক খুঁজে পাওয়া যায়নি। বর্তমান প্রজন্ম এসব ইতিহাসের কিছুই জানে না। যাই হোক, এবার শেখ হাসিনার অপরাধের একটি ডকুমেন্ট করে রাখা যাক। 2009 সালে ক্ষমতা দখল করে শেখ হাসিনা বাংলাদেশে পারিবারিক শাসন প্রতিষ্ঠা করেছেন। তার পুত্র কথিত কম্পিউটার বিজ্ঞানী সজীব অজিত জয় মার্কিন প্রবাসী এবং সম্ভবত ওই দেশটির নাগরিক হওয়া সত্ত্বেও হাসিনা তাকে মন্ত্রীর মর্যাদায় উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছে। জয় মাঝে মধ্যে বাংলাদেশে সফরে আসেন এবং মাঝে মধ্যে আটলান্টিকের ওপার থেকে ফেসবুকে, টুইটার, ইনস্টাগ্রামে যাদের উদ্দেশ্যে বাণী পাঠিয়ে থাকেন। সজীব অজের অবিশ্বাস্য উচ্চ বেতনের কথা শেখ হাসিনার প্রভাবশালী বোনটি মরহুম লতিফ সিদ্দিকী খোদ আমেরিকাতে বসে সাংবাদিকদের কাছে জানিয়েছিল। এছাড়াও বিভিন্ন দেশে দুর্নীতিলব্ধ অঢেল সম্পদের গল্প তো আছেই। শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা কোনো সরকারি পদ ছাড়াই রাষ্ট্র পরিচালনায় প্রচণ্ড প্রভাব বিস্তার করে থাকেন। কিছুদিন আগে প্রধানমন্ত্রী নাটকীয় শপথপাঠ অনুষ্ঠানে শেখ রেহানাকে বড় বোনের পাশে দণ্ডায়মান দেখা গেছে। শোনা যায় দিল্লি নাকি তাকে হাসিনার উত্তরাধিকারী হিসেবে নির্বাচন করে রেখেছে। শেখ রেহানার স্বামীর ছোট ভাই মেজর জেনারেল তারেক সিদ্দিকাকে শেখ হাসিনার মন্ত্রীর পদমর্যাদায় নিরাপত্তা উপদেষ্টা পদে নিয়োগ দিয়েছেন। সাবেক প্রধান সেনাপতি জেনারেল আজিজের দেওয়া তথ্য অনুযায়ী বাংলাদেশের যাবতীয় গুম, খুন এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অন্যতম প্রধান হোতা হলেন এই তারেক সিদ্দিকী। শেখ রেহানার ছেলে ববি সিদ্দিকীকে বাংলাদেশের অত্যন্ত প্রভাবশালী বিবেচনা করা হয়। তিনি দীর্ঘদিন প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেতরে বসেই সম্ভবত ইউএনডিপির কফারে কাজ করেছেন। শেখ হাসিনার কন্যা পুতুল এবং তার স্বামী আরব আমিরাতে বিপুল সম্পদের কথা এখন অনেকেরই ওপেন সিক্রেট। আরব আমিরাতে হাসিনার কন্যা স্বামী ঠিক কী অবস্থায় আছেন সেটাও রহস্যময়। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় গুজবের শেষ নেই। পদ্মা সেতু দুর্নীতিতেও সাবেক মন্ত্রী আবুল হোসেনের সাথে এই দম্পতির নাম জড়িয়ে আছে। সেই সময় তারা কানাডায় অবস্থান করতেন। কেন তারা কানাডা থেকে পালিয়ে প্রথমে কাতার এবং পরে আরব আমিরাতে ঘাঁটি বেঁধেছেন সেটাও আমজনতার অজানা। অবশ্য পুতুল এখন স্বামীর সাথে না থেকে মায়ের সাথেই ঘুরছেন। শেখ হাসিনার কন্যার শ্বশুর ইঞ্জিনিয়ার মোশাররফ দীর্ঘদিন স্থানীয় সরকার সহ অন্যান্য গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলেন। একদা দাপটে মন্ত্রীর এখন আর খোঁজ খবর নেই। অনেকেই দাবি করেন যে বেআইন নাকি সাবেক হয়ে গেছে। ইঞ্জিনিয়ার মোশাররফের ছোট ভাইকে কিছুদিন আগে প্রায় 2000 কোটি টাকা লোপাট করার অভিযোগে সরকার গ্রেপ্তার করেছে। ফ্যাসিস্ট শাসকের সাবেক অথবা বর্তমান বিআইয়ের ছোট ভাই যদি 2000 কোটি টাকা বেড়ে দেওয়ার ক্ষমতা রাখেন, তাহলে শেখ হাসিনার আরও নিকটের আত্মীয় স্বজনরা কত টাকা দুর্নীতি করেছেন তার ধারণা করাও আমাদের পক্ষে অসম্ভব। মার্কিন যুক্তরাষ্ট্রে নির্বাসিত সাংবাদিক ইলিয়াস হোসেন বছরখানেক আগে মন্ত্রী এবং সংসদ সদস্য সহ বাংলাদেশের সরকারের বিভিন্ন পর্যায়ে শেখ পরিবারের লোকজনদের অবস্থান নিয়ে ইউটিউবে একটি প্রতিবেদন প্রকাশ করেছিলেন। সেখানে ইলিয়াস হোসেন শেখ পরিবারের প্রভাবশালী প্রায় অর্ধশত ব্যক্তির নাম প্রকাশ করেছিলেন। ওই প্রতিবেদনটিতে বিশেষভাবে সংরক্ষণ করা প্রয়োজন। ভবিষ্যতে মামলায় আর্জি বানাতে প্রতিবেদনটির প্রয়োজন হবে। রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানকে শেখ হাসিনা দুর্নীতির আঁকড়া বানিয়েছে। জাদুঘরে পাঠানো লোডশেডিংয়ে বাংলাদেশে আবার ফিরে আসার পর থেকে বিদ্যুৎ মন্ত্রণালয়ের দুর্নীতি নিয়ে তথাকথিত মূলধারার মিডিয়ার এখন কিছু সংবাদ প্রকাশিত হচ্ছে। কুইক রেন্টালের নামে বিদ্যুৎ না দিয়ে যে টাকা লুটপাট করা হয়েছে তা দিয়ে কয়েকটি পদ্মা সেতু বানানো সম্ভব হতো। 2010 সালের জুন মাসের এক রাতে আমাকে প্রধান টর্চার চেম্বার চোখ বেঁধে জিজ্ঞাসা করা হয়েছিল আমি কেন কুইক রেন্টালের বিরোধিতা করি। সেদিন আমাকে প্রশ্নকারী সেই সব সামরিক ও পুলিশের কর্তারা আজ নিশ্চয়ই আমার বিরোধিতার কারণ বুঝতে পারছেন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের নামে দেশে বিদেশে লুণ্ঠনকারীদের জন্য টাকার খনি তৈরি করা হয়েছে।
$3.5 বিলিয়ন মার্কিন ডলারের প্রকল্পতে অতিরিক্ত খরচ $10 বিলিয়ন মধ্যে কত অংশ বাংলাদেশের লুটেরা পাচ্ছে আর কত অংশ রাশিয়ানদের ভাগে যাচ্ছে সেটা IMF, ওয়ার্ল্ড ব্যাংক এবার শেখ হাসিনার কাছে হিসাব চাইতে পারে। সাধারণ জনগণের মাথায় বিপুল ঋণের বোঝা চাপিয়ে শেখ হাসিনার প্রতিটি মেগা প্রকল্পে এভাবেই দুর্নীতির মহা উৎসব চলছে। গত 15 বছরে সর্বাধিক ক্ষতি করা হয়েছে অর্থনৈতিক খাতে। সাবেক অর্থমন্ত্রী সাইফুল রহমান তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমর্থনে অর্থনীতিতে চমক এক পরিবর্তনের যথেষ্ট শৃঙ্খলা ফিরিয়ে এনেছিল। 2001 থেকে 2006 সালের মধ্যে মুদ্রানীতি এবং সামষ্টিক অর্থনীতিতে দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধি এবং সম্পদের যথাসম্ভব সুষম ব্যবহার নিশ্চিত এবং একটি টেকসই কাঠামো নির্মাণের লক্ষ্যে যাবতীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। ফলে সেই সময়ে প্রবৃদ্ধি 6.7 উন্নীত হওয়ার পাশাপাশি সম্পদ যাতে গুটি কয়েক ব্যক্তির কাছে পুঞ্জীভূত না হয় সেই দিকে দৃষ্টি ছিল। শেখ হাসিনা সহজে লুটের ভাগ পাওয়ার জন্য চিহ্নিত লুটেদের হাতে দেশের অর্থনৈতিক পরিচালনার দায়িত্ব অর্পণ করেছেন। বর্তমান সরকারকে ক্ষমতা থেকে বিতাড়িত করবার পর দেশের প্রতিটি অর্থনৈতিক প্রতিষ্ঠানে অডিট করলেই কেবল লুটপাটের প্রকৃত চিহ্ন বাংলাদেশের জনগণ জানতে পারবেন যে রাষ্ট্রে PK হালদারের মতো একজন ব্যক্তি 10,000 কোটি টাকারও অধিক লুটপাট করে ভারতে পাচারে সক্ষম হয় সেই দেশে অর্থনৈতিক ধ্বংসই অনিবার্য। আমেরিকার নির্দেশ অমান্য করে ভুয়া ভোটে নির্বাচন করে হাসিনা ক্ষমতা থাকলেও তার মনে সংশয় রয়েছে আমেরিকা তার ক্ষমতা জয়বাংলা করে দিতে পারে। তাই তার বিকল্প কৌশল হলো দেশ থেকে পালিয়ে যেয়ে কিভাবে অন্য দেশে বিশাল টাকা পয়সা নিয়ে দীর্ঘস্থায়ী হয়ে থাকা যায় তার বন্দোবস্ত করা। হাসিনা নিজে একা পালিয়ে যাবে না, সে তার ছেলে মেয়েদেরকে নিয়েও পালিয়ে যেতে চায়। এটা নিয়ে হাসিনা কি অপকৌশল নিয়েছে আসেন সেটা আমরা দেখি। পিনাকি ভট্টাচার্য বলেন, হাসিনা ডামি নির্বাচন করে 5 বছর ক্ষমতা থাকতে চেয়েছিল, কিন্তু তার ভাগ্য আসলেই খারাপ। কারণ হচ্ছে আমেরিকা গণতন্ত্র, নির্বাচন ও মানবাধিকারের বিষয়ে এতটা শক্ত অবস্থান নেবে হাসিনা সেটা আগে আন্দাজ করতে পারেনি। সুতরাং এখন হাসিনা বুঝতে পারছে তার দিন সম্ভবত শীঘ্রই জয় বাংলা হয়ে যাবে। হাসিনার আমলে দেশের বিভিন্ন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের চুপ্পুর মতো চোরদের এবং বাংলাদেশ ব্যাংকের রাখাল বালক বলে পরিচয় আতিউর রহমানের মতো এক অর্থ সন্ত্রাসকে বানিয়েছে, যাতে করে বিভিন্ন ব্যাংকের সাধারণ মানুষের জমা করা হাজার হাজার কোটি টাকা সে পাচার করতে পারে এবং করছেও। বাংলাদেশ ব্যাংকের রক্ষিত বৈদেশিক মুদ্রার রিজার্ভের একটি বড় অংশ অভিনব ডাকাতের মাধ্যমে বিদেশে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে। পিনাকি আরো বলেন, বিশেষ বিবেচনায় সালমান এফ রহমানকে 2,200 কোটি টাকা ঋণ দিয়েছে। মূলত এই টাকা হাসিনার পকেটেই যাবে। হাসিনার অর্থ পাচারের একজন শীর্ষ এজেন্ট হচ্ছে এস আলম। এস আলমের মালিকানাধীন একাধিক আর্থিক প্রতিষ্ঠান থেকে কিছুদিন আগে কয়েক হাজার কোটি টাকা লুট করে নিয়েছে। বিদেশে টাকা রাখা নিয়ে শেখ হাসিনার পরিবার এবং আওয়ামী পাচারকারীদের সম্প্রতি বড় ধরনের সমস্যায় পড়েছে। পিনাকি ভট্টাচার্য বলেন, কয়েক মাস আগে আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে জানলাম আমেরিকা থেকে বিরাট পরিমাণ রেমিটেন্স বাংলাদেশে আসছে, আর সুইজারল্যান্ডের ব্যাংকে বাংলাদেশিদের রাখা অর্থের পরিমাণ বিপুলভাবে হ্রাস পেয়েছে। আর তারা পশ্চিমা দেশগুলোতেও টাকা রাখার নির্ভরযোগ্য স্থান মনে করছে না, কারণ তারা জানে ওই টাকা জয় বাংলা হয়ে যাবে, আমেরিকা ওই টাকা আটকে দেবে। তাই ওইসব দেশ থেকে অন্যত্র টাকা পয়সা সরিয়ে ফেলছে। সম্প্রতি সিঙ্গাপুর আর দুবাইতে পাচার বিরোধী অভিযানের কারণে এই সমস্ত টাকা পাচারকারীদের চান্দি গরম হয়ে গেছে। পিনাকি আরো বলেন, আমরা গোয়েন্দা সূত্রে খোঁজ পেয়েছি পশ্চিমা বিশ্বের বিভিন্ন দেশে বাণিজ্যিক ব্যাংকে কিংবা ইনভেস্টমেন্ট ব্যাংকে রাখা আছে যে সমস্ত বাংলাদেশ থেকে লুট করা টাকা। সেই টাকা অলরেডি আমেরিকা আটকে দিয়েছে এবং এইসব অ্যাকাউন্টের মালিকানার সাথে ব্যাংকগুলো যোগাযোগ বন্ধ করে দিয়েছে। হাসিনা এবং তার বাহিনীরা হংকং, কাতার আর বেলারুশে তাদের পাচার করা অর্থ স্থানান্তর করছে। হাসিনার সামনে আরেকটি বড় সমস্যা হলো তার ছেলে জয় ও মেয়ে পুতুল তাদের বিদেশে কিভাবে নিরাপদ স্থানে সেটেল করবে। এই মুহূর্তে ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশ পেয়েছে এস আলমের কাছ থেকে ডিজিটাল টাকা জয় 15,000 কোটি টাকা ঘুষ নিয়েছে। সজীবজে জয় এর এইরকম অপকর্ম শুধু একটা নয়, গত 15 বছর ধরে ডাকাতি করে যাচ্ছে। পিনাকি বলেন, তার এইসব কর্মকাণ্ডের তথ্য আমেরিকার আইন প্রয়োগকারী সংস্থাদের কাছে নেই, এই কথাটা ভাবার কোনো কারণ নেই। বাংলাদেশ থেকে টাকা পাচার করার কারণেই হাসিনা ধরা হবে। আবার কেউ যদি মনে করে হাসিনার ছেলে জয়ের বউ বাচ্চা তো আমেরিকায় আছে, সুতরাং জয় আমেরিকায় নিরাপদেই বসবাস করতে পারবে, এটা ভেবে থাকেন তাহলে আপনারা ভুলের স্বর্গে বসবাস করছেন। আমেরিকার আইনের দেশ পশ্চিম আইনের দেশ। 1973 সালে আমেরিকার অ্যাটর্নি জেনারেল ওই সময়ে যে ভাইস প্রেসিডেন্ট ছিল তার বিরুদ্ধে দুর্নীতি এবং ট্যাক্স ফাঁকি তদন্ত শুরু করেন, যার ফলে আদালত ভাইস প্রেসিডেন্টকে 3 বছরের সাজা ও $10,000 জরিমানা করা হয় এবং একই সঙ্গে তাদের ভাইস প্রেসিডেন্টের পদ ত্যাগ করতে হয়। যেই দেশ তার ভাইস প্রেসিডেন্টকে ছাড় দেয় না, সে কি ফ্যাসিস্ট হাসিনার কুপত্রকে ছেড়ে কথা বলবে?